রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে ক্রাশ করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প তন্ময় পালের লেখা বন্ধন। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে কথক, সৃজন এবং তিস্তা। শুরু হচ্ছে বন্ধন। সৃজন স্টেশন থেকে ব্রেকফাস্টটা নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বন্ধন এক্সপ্রেসের ভেতরে হাতের লাগেজটা নিয়ে উঠে পড়ল। তারপর ভেতরে গিয়ে ভালো করে সিট নম্বরগুলো চোখ বোলাতে বোলাতে 21 নম্বরটা খুঁজে পেয়ে বসতে যাবে, দেখে তার সিটের ওপর সামনের সিটে গীতবিতানে মুখ ডুবিয়ে বসে থাকা মেয়েটির ব্যাগটা রাখা আছে। তাই সে বেশ নরম গলায় মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম, আপনার ব্যাগটা একটু সরিয়ে দেবেন কাইন্ডলি। মেয়েটি বোধহয় রবীন্দ্রনাথের লেখার মধ্যে সম্পূর্ণ হারিয়ে গিয়েছিল, তাই তাকে দ্বিতীয়বার বলায় তার অন্যমনস্কতা কেটে যেতে সে প্রায় সঙ্গে সঙ্গে হাতের বইটি সরিয়ে কোনো কথা না বলে চুপচাপ ব্যাগটা তার দিকে সরিয়ে নিল। সৃজন নিজের হাতে থাকা খাবারের প্যাকেটটা সিটের উপরে রেখে লাগেজখানা সিটের নিচে চালান করে দিয়ে তারপর খাবারটা এক কোণে সরিয়ে দিয়ে সিটে বসে পড়ল। মেয়েটি ততক্ষণে ফের গীতবিতানে চোখ দিয়ে বসেছে। গীতবিতান পড়ছে দেখে তো পশ্চিমবাংলার মেয়ে বলেই মনে হয়, তাও কোনো কথা বলল না। অচেনা দেখে হয়তো বলেনি। মনে মনে এইসব চিন্তা করছিল সৃজন। বন্ধন এক্সপ্রেস একটা লম্বা সাইরেন বাজিয়ে খুলনা স্টেশন ছেড়ে বেরিয়ে পড়ল গন্তব্যের উদ্দেশ্যে। খুলনা শহরের আকাশে তখন মেঘ, বৃষ্টি নামতে পারে যে কোনো মুহূর্তে। নামলে যদিও মন্দ হয় না, বহুদিনের পর হঠাৎ ছুটিতে দেশে ফিরছে সৃজন। মনটা এমনিতেই তার খুশিতে আছে, তার উপর 2-1 ফোঁটা বৃষ্টি এসে ছুঁয়ে দিলে তো উফ, জমে ক্ষীর হয়ে যাবে আনন্দটা। সৃজন সিটের উপরে একটা পুরনো নিউজ পেপার খুলে সেটা বিছিয়ে তার উপর খাবারের প্যাকেটটা রেখে সেটা খুলতে আরম্ভ করল। মেয়েটা বই থেকে সামান্য চোখ সরিয়ে হাতের আঙুল আর বইয়ের ফাঁক দিয়ে সৃজনকে আর চোখে একবার দেখল। সৃজনের চোখ খাবারের দিকে থাকলেও কি হবে, সেও খেয়াল করেছিল যে মেয়েটা খুব গোপনে তার দিকে একবার তাকালো। যাই হোক, সৃজন খেতে আরম্ভ করবে ভাবল। খুলনা শহরে স্পেশাল নাস্তা, ডিমের পোচ আর রুটি। সৃজনের খাবার অভ্যেস বড় খারাপ, সে 2 হাত দিয়ে ছাড়া রুটি ছিঁড়ে খেতে পারে না। খাওয়া সবে শুরু করেছে, আচমকা বাইরে ঝরঝর করে বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার জ্বরের ঝাপটা। মেয়েটা প্রায় সঙ্গে সঙ্গে হাতের বই, ব্যাগ ইত্যাদি সরিয়ে তার দিকে জানালাটা নামিয়ে দিল। সৃজন খাচ্ছিল তো তার খাবারের প্যাকেট সরাতে সরাতে সব ভিজে যাবে দেখে ওই মেয়েটা একটু সরে এসে তার দিকে জানলাটাও নামিয়ে দিল। জানালা টানার সময় সৃজনের মেয়েটার গলার হারের লকেটটার দিকে একবার দৃষ্টি পড়ল। মেয়েটা তারপর তার সিটে ফিরে যেতে সৃজন তার দিকে চেয়ে একটু গদগদ গলায় জানালো, ধন্যবাদ। মেয়েটাই প্রথমবার তাকে উত্তর দিল, ওয়েলকাম। বেশ মিষ্টি গলার স্বর মেয়েটার, ঠিক বাংলাদেশি মেয়েদেরই মতো, কিন্তু কথার টানে বাংলাদেশি ভাবটা ধরা পড়ল না, বা সৃজন হয়তো বুঝতে পারেনি। এতটা রাস্তা যেতে হবে তাই ভেবে সৃজন মেয়েটার সাথে আলাপ করতে ইচ্ছুক হলো, আর তাই সে বলল, ব্রেকফাস্ট হয়েছে আপনার? না। করবেন না? দেখি। কি ছোট করে উত্তর দেয় মেয়েটা, টু দি পয়েন্ট যাকে বলে। হয়তো বেশি কথা বলতে পছন্দ করে না। তবু সৃজন ফের মেয়েটাকে জিজ্ঞেস করলো, তা আপনিও কি আমার মতো দেশে ফিরছেন নাকি? হ্যাঁ। তা এদেশে কি চাকরি সূত্রে? হ্যাঁ। কলকাতা থেকে নাকি? হ্যাঁ। উমা, এই মেয়ে তো হ্যাঁ আর না ছাড়া কিছুই বলে না দেখছি। ভেবেছিল বাকি রাস্তাটা গল্প করতে করতে চলে যাব, কিন্তু এ মেয়ে তো যাকে বলে মিসেস গম্ভীরা। সৃজন মনে মনে ভাবল, ধুর, অন্য কেউ যদি জানলার ধারে বসতে চায় তাকে সিটটা ছেড়ে দিয়ে তার জায়গায় চলে যাবে। চুপচাপ এমন করে বিকেল পর্যন্ত যাওয়া যায় নাকি? সৃজন পুরো খাবারটা খেতে পারল না। 2টো রুটি আর টিফিনে কটা শুকনো মিষ্টিও দিয়েছিল, সেগুলো সে ব্যাগে রেখে জল খেতে খেতে সিট ছেড়ে উঠে পায়চারি করতে করতে পাশের কামরার দিকে চলে গেল। মেয়েটা আবারও আর চোখে তার দিকে একবার তাকালো। ফের সৃজন যাতে না সন্দেহ করে চট করে বইয়ের দিকে মুখটা নামিয়ে নিল। সৃজনও আর চোখে একবার তার দিকে চেয়ে দেখল সে গীতবিতানের 5 নম্বর পাতাটা পড়ছে। মিনিট 10 পর সৃজন একজন বছর 30-এর
বাংলাদেশি লোককে নিয়ে এলো। আসুন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এদিকটা চলে আসুন, পুরো জানলার ধারে জায়গা রয়েছে, চলে আসুন। মেয়েটি সৃজনের গলা শুনতে পেয়েছিল। সে একবার সিট থেকে পিছনে ফিরে সৃজনের সাথে যে আসছিল তাকে দেখে ওড়না দিয়ে মুখটুক ঢেকে ফেলল ভালো করে। সৃজন সেই লোকটিকে তার সিটের সামনে নিয়ে এসে সিটটা দেখিয়ে বলল, দেখুন কত সুন্দর জায়গা, আপনি মাঠ ঘাট দেখতে দেখতে কখন যে ওদেশ পৌঁছে যাবেন আপনার খেয়ালই থাকবে না। লোকটি জানালার ধারে সিটটি দেখে সত্যি খুশি হলো আর তার সিটটি সৃজনকে দিতে রাজি হলো। সৃজন মনে মনে যেন একটু হাঁপ ছেড়ে বাঁচল। এমনটা ভেবেছে সবে সে মেয়েটা পাশ থেকে সৃজনকে উদ্দেশ্য করে বলল, এই জানলাটা একদম নামছে না, আর নামলে উঠছে না। হুটপাট বৃষ্টি এলে আগের বার মতো সব ভিজে যাবে। তুমি অন্য কোথাও সিট পেলে? এই কথাটা সে বাংলাদেশি লোকটার কানে পৌঁছানো মাত্র তার ধারণা হলো সৃজন তাকে বোকা বানিয়ে সেই সিটে বসিয়ে দিচ্ছিল। রাগান্বিত চোখে কটমট করে তার দিকে তাকিয়ে লোকটি চলে গেল নিজের সিটে। মেয়েটি ইচ্ছে করে এমন মিথ্যে কেন বলল? সন্দেহ হলো সৃজনের। সে লোকটি চলে যাওয়া মাত্রই সিটে বসে মেয়েটার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আপনি ওনাকে মিথ্যে কথা বললেন কেন? মেয়েটা নীরব রইল, কোনো উত্তর করল না। সে আবারও জানতে চাইল, বলুন কি ব্যাপার? মেয়েটা এবার মুখ খুলল। লোকটাকে দেখে সুবিধার মনে হলো না। একবার দেখেই চিনে গেলেন? আমিও যে সুবিধের সেটা জানছেন কি করে আপনি? আপনাকে দেখে মনে হয় আপনি ভালো। এসব ঢপের গল্প বন্ধ করে সত্যিটা বলুন। এটাই সত্যি। তাহলে মুখে ওড়না দিয়ে ঢাকলেন কেন হঠাৎ করে? আসলে কি আসলে বলুন? আসলে আমার বৃষ্টি লাগাতে ভয় লাগে মুখে। বৃষ্টি লাগাতে ভয়? কি বলছেন ভুলভাল? আরে ওই যে অ্যাসিড বৃষ্টি হয় না মাঝে মাঝে। খুলনায় অ্যাসিড বৃষ্টি? হতেই পারে, কখন কোথায় কি হয়ে যায় কে বলতে পারে। ও আচ্ছা, বুঝলাম। তা বৃষ্টি থেমে যাওয়ার পর বুঝি আচমকা মনে পড়লো, তাই না? মেয়েটা বুঝল সে নিজের কথার ফাঁদে নিজেই পড়েছে। কি বলা যায় এবার? টপিকটা বদলে দিতে হবে, তা না হলে এই ছেলে তাকে এটা ওটা জিজ্ঞেস করে সত্যিটা জেনে ফেলতে পারে। এই ভেবে মেয়েটা বলল, তা আপনি কলকাতার কোথায় থাকেন? সৃজন খুলনায় ভারতীয় এক গোপন এজেন্সিতে কাজ করে। তার এটুকু বুদ্ধি তো আছেই যে মেয়েটা তার কাছে কিছু গোপন করছে, তাই সেও একটু উপস্থিত বুদ্ধি খেলিয়ে তার বাসস্থানের সঠিক ঠিকানা না জানিয়ে তাকে বলল, জোড়াসাঁকোতে থাকি, আপনি তো নিশ্চয়ই চেনেন। মেয়েটা জোড়াসাঁকোর বিষয়ে কিছু জানে না, তাই সে একটু থতমত খেয়ে বলল, হ্যাঁ, তা কেন চিনব না? তা জোড়াসাঁকো বলতে আপনি সবার প্রথমে কি বোঝেন? কি বলা যায় ভেবে না পেয়ে, ওই যে বিখ্যাত চার্চটা, আর তারপর মিউজিয়াম। বাবা বাবা বাবা, তা রবীন্দ্রনাথের লেখা তো ভীষণ ভালোবাসেন দেখছি। এসে থেকে গীতবিধান থেকে মুখই তুলছেন না। হ্যাঁ, ভীষণ, উনি তো আমার ঈশ্বর। তা গীতবিতানের 5 নম্বর পাতাটা একটু বেশি প্রিয়, তাই না? মেয়েটা এবার একবার চোখ নামিয়ে খেয়াল করলো সে গীতবিতানের 5 নম্বর পাতাটাই তখন থেকে খুলে বসে আছে। সেরেছে, যদি ছেলেটা কিছু একটা জিজ্ঞেস করে নেয় তো হয়ে গেল। আর সৃজন সেটাই করলো। তা ওই পাতার কোন লেখাটা আপনার সবচাইতে প্রিয়? মেয়েটা সঙ্গে সঙ্গে ফের আর চোখে একটা লেখা দেখতে যাবে কি সৃজন তার হাত থেকে বইটা টেনে নিয়ে, রবীন্দ্রনাথের র জানেন না, তাও নিজেকে এবার বাংলার মেয়ে বোঝাতে সারাক্ষণ মুখের সামনে নিয়ে বসে রয়েছেন। আরে বাংলাদেশিরাও রবীন্দ্রনাথ পড়ে ম্যাডাম। তাছাড়া ওই আপনার গলার হারে সিলেট অঞ্চলের ইষ্টদেবতার লকেট দেখলাম। এদিকে গলার টান বাঙালদের মতো, আর আমার সাথে এমনভাবে কথা বলছেন যাতে ধরতে না পারি আপনি বাংলাদেশীয়। তাই এবার বলুন তো, গোপনে ভারতবর্ষে প্রবেশ করার কারণ কি? আমার সাথে কিন্তু পিস্তল আছে, যদি বুঝতে পারি যে চটপট বলে ফেলুন। মেয়েটার বুক কেঁপে গেল। সৃজনের কথা শুনে সে যে ভয়টা পেয়েছিল সেটাই হলো, তাকে বাংলাদেশীয় বলে ধরেই ফেলল। তাই যাতে বেশি লোক জানাজানি না হয় সে ভয়ে সে সত্যিটা এবার সৃজনকে বলেই ফেলল। আমি সিলেটের মেয়ে, বাঙাল। মা বাবা আমার দেশের একজন ধনী বাড়ির ছেলের সাথে আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে দিয়েছিল, কিন্তু এ বিয়েতে আমার মত ছিল না। তাই আমার এক বান্ধবী, নাম রিয়া, ওর বয়ফ্রেন্ড ভারতীয়, আপনাদের কলকাতাতেই থাকে। ও আমারে ওর বয়ফ্রেন্ডের লগে যোগাযোগ করায় দেছে। সে আমায় কলকাতায় থাকার জায়গা আর একটা কাজের ব্যবস্থা করায় দেবে বলছে। পরে ওখানকার সিটিজেনশিপও হইয়া যাবে। তাই আমি বাড়ি ছেড়ে ভারত সইলা যাইতেছি আজীবনের জন্য। বিশ্বাস করেন,
আমি অসহায় হয়ে পলায় আইছি আপনার দেশে। ওখানে থাকলে ওই পোলার লগে আমার বাপ মা। মেয়েটার কথাগুলো শুনে সৃজনের কোথাও গিয়ে তার কথা সত্যি বলে বিশ্বাস হলো। তাই সে বলল, তাহলে ওই যে লোকটাকে এখানে বসতে জায়গা করে দিচ্ছিলাম, উনি বোধহয় আপনার কোনো পরিচিত, তাই না? জি আজ্ঞে। এই প্রথমবার মেয়েটা তার মাতৃভাষায় কোনো উত্তর দিল। সৃজনের কোথাও গিয়ে না মেয়েটার উপর একটা মায়া জন্মে গেল। একা একটা অসহায় মেয়ে এভাবে এদেশে চলে আসছে, তাও কোনো এক অচেনাকে বিশ্বাস করে। তাই সে মেয়েটাকে আবার জিজ্ঞেস করলো, তা আপনি আপনার বান্ধবীর প্রেমিককে বিশ্বাস করছেন এতটা কিভাবে? তাকে তো আপনি আগে কোনোদিনও সামনাসামনি দেখেনও নি। আমার উপায় নাই। নিজের মা বাপ যখন একটা খারাপ পোলার হাতে নিজেদের মেয়েরে তুলে দিতে দ্বিধাবোধ করে না, তখন আর। কথাটা শেষ করতে পারল না মেয়েটা। সে লম্বা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুঝিয়ে দিল তার ভিতরে কতখানি কষ্ট চলছে। ঠিক অমন সময় সৃজনের ফোনটা বেজে উঠল। সে রিসিভ করতেই ও প্রান্ত থেকে কথা ভেসে এলো। হ্যালো স্যার, দুজনের বিরুদ্ধে স্ট্রং এভিডেন্স পেয়েছি যে ওরাই ভারত বাংলাদেশের মধ্যে নারী পাচারের ব্যবসার মূল। ওরা দুজনেই এখন কলকাতায় আছে। আপনি তো দেশে ফিরছেন, একটু দেখুন ব্যাপারটা পুলিশের সাথে বসে। বেশ, তুমি ছবিগুলো আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও তো। ফোনটা রেখে দিয়ে সৃজন দেখল মেয়েটা কেমন যেন মন মারা হয়ে সিটের এক কোণে বসে আছে, বাইরের দিকে তাকিয়ে। কত নির্মল একটা মেয়ে। চোখ মুখের ভাষা দেখলে বোঝা যায় যেন দুনিয়াটাকেই সে এখনো ভালো করে চিনে উঠতে পারেনি। এমনই নিষ্পাপ তার দু চোখের ভাষা। তাকে উদাস থেকে সৃজন একটু গলা খাকরানি দিয়ে বলল, বলছি কি, ব্রেকফাস্ট হয়নি তো, আমার সাথে খাবার আছে, দেব? মেয়েটা খালি একবার ঘাড় নেড়ে না জানালো। সৃজন তবু তার বেঁচে যাওয়া খাবারটা বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও না, এখন আর মন খারাপ করো না, যা হওয়ার হয়ে গেছে, নতুন করে সবকিছু শুরু করো না আবার। নাও নাও। মেয়েটা চোখের কোণ বেয়ে জল গড়িয়ে এসেছিল। সে সেটা হাতের তালুতে মুছে সৃজনের থেকে খাবারটা নিয়ে ধীরে ধীরে খেতে আরম্ভ করলো। সৃজন প্রাণ ভরে তার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। এই কিছুক্ষণ সময় সে যেন তাকে অনেকখানি চিনে ফেলেছে, যেন কত আপনজনই না সে তার। কি নাম যেন মেয়েটার? ও, সেটাই তো জানা হয়নি। সৃজনের এই কথা মনে পড়তে সে তৎক্ষণাৎ মেয়েটাকে প্রশ্ন করলো, আচ্ছা, তোমার নাম কি? মেয়েটা খেতে খেতে বলল, তিস্তা রায়। তিস্তা? বাহ, নদীর নাম। সত্যিই তো নদীর মতো শান্ত নরমের স্বভাব তো তার, যার অন্তরে হয়তো এখনো ভালোবাসার উত্তাল ঝড় এসে এলোমেলো করে দেয়নি। এতটাই পবিত্র হয়তো সে এখনো। তিস্তা তো বাংলাদেশেরও নদী, আবার ভারতেরও। জি, আমি তিস্তা নদী দেখছি একবার, ভীষণ সুন্দর। সৃজনও মনে মনে ভাবলেও এই তিস্তা হয়তো ওই তিস্তার চেয়ে আরও সুন্দর। তা দেশে ফিরবে না আর কোনোদিন? নিজের দেশ, নিজের মাতৃভূমি, তা ভুইল্লা কি আর থাকা যায় বলেন তো? আপনিই বলেন না, আমার দেশে থাকেন, তাও কি নিজের দেশকে ভুলতে পারছেন? কখনোই না। নিজের দেশ, নিজের ছেলেবেলা, নিজের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সেসব ছেড়ে কি আর থাকা যায়? আচ্ছা, আপনি বিয়ে করছেন? না, ও দুর্ভাগ্য এখনো আমার হয়নি। এ মা, দুর্ভাগ্য বলছেন কেন? একজন মনের মানুষ তো লাগে নাকি? এখনো ভেবে দেখিনি সেভাবে। আসলে সারাদিন কাজ আর কাজ, ওসব ভেবে দেখার জন্য তো সময় লাগে। তা কোন দেশে মনের মানুষ করবেন? বললাম না, ভাবিনি। যে কোনো দেশ হলেই হলো, মন মেলা চাই। দেশ মেলা না মেলায় কি যায় আসে বলুন তো? ভালো বলছেন কিন্তু কথাটা। আর তোমার তো সব। না না, এই তো বললাম সবটা আপনাকে। না, তা বলছি না, মানে মন দিয়েছো কখনো কাউকে? কেউই এ অন্তর বুঝলই না কোনোদিন। এই প্রথমবার খানিক হাসলো মেয়েটা। এতটা খারাপ সময়ও যে তার মুখে সে একটু হাসি ফোটাতে পেরেছে, তা ভেবে সৃজনের মনটা খানিকটা শান্তি পেল যেন। তারপর বেশ কিছুক্ষণ দুজনে নীরব চোখে বাইরের দিকে তাকিয়ে রইল। বন্ধন এক্সপ্রেস বাংলাদেশের সীমানা পেরিয়ে সবে এবার ভারতের সীমানায় প্রবেশ করবে। মেয়েটা তাই দেখে বলল, হঠাৎ করে কেমনে আপনার দেশে চলে এলাম বলেন? কেউ চেনা নাই, কোনো আপনজন নাই, পাইলে এলাম ভাবলেই অবাক লাগতেছে। জানেন, আমি জীবনে কোনোদিন স্কুলের গেট পেয়েরাও আসতে পারি নাই। একবার দোস্তদের লগে সিনেমা দেখার প্ল্যান করছিলাম। টিফিনে
স্কুল গেট টপকায় পাইলে, কিন্তু আমার জন্য হয় নাই। আইন একটা খেয়ে দিয়ে আসলে হুমায়ুন ফরিদির সিনেমা ছিল, উনি তখন বাচ্চা আছেন। ওনার জীবিত থাকাকালীন তো আর হইলই না ওনার সিনেমা দেখা। আমি এখন কি বিশ্বাস করি জানেন তো, জীবনের কোনো অপরচুনিটি কখনো ছাড়া উচিত না। তাই বুঝি এবার ভারতে পালিয়ে আসবার জন্য দ্বিতীয়বার ভাবনি, তাই না? হয়তো তাই। তবে আমার সিলেট শহরটারে খুব মিস করব। সেই বৃষ্টির দিনের কথাগুলো ভাবলেই না। ঠিক আছে, দেশ ছেড়েছো, তার মানে এই তো না যে আর ও দেশে ফিরতে পারবে না। আমি নিয়ে যাব তোমাকে। শেষের কথাটা যেন মুখ ফসকেই নিজের অজান্তে বেরিয়ে এলো সৃজনের মুখ দিয়ে। তাই শোনা মাত্র তিস্তা প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠল, আপনি কেন নিয়ে যাবেন আমারে? কেন? বন্ধু হিসেবে আমার আরেক বন্ধুকে তার দেশে নিয়ে যেতে পারি না আমি? তিস্তা খানিকক্ষণ নীরব রইল, আবেগ ভরা চোখে কি যেন ভাবল, তারপর হঠাৎ বলে বসল, আপনি সত্যিই বড় ভালো মানুষ। কখনো একসাথে সিলেট যাওয়া হইলে আপনারে আমি নিজের হাতে মাছ রান্না কইরা খাওয়ামু। বাঙালদের রান্নার হাত কিন্তু দারুণ, জানেন তো? হ্যাঁ জানি তো, কিন্তু তার আগে আমি আমার দেশটাকে তোমাকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। কিন্তু তার জন্য তো আমাকে দেখা হইতে হইব। আমাকে কি আর দেখা হইবে? যদি হওয়ার থাকে তো আমরা পৃথিবীতে যে প্রান্তেই চলে যাই না কেন, আমাদের ঠিক দেখা হবে। দেখতে দেখতে কলকাতা চিতপুর স্টেশনে ওপার বাংলা থেকে আসা বন্ধন এক্সপ্রেস প্রবেশ করল। যত রেলের চাকার গতি কমে আসছে, তত যেন সৃজনের মনটাও কেমন খারাপ মতো হয়ে আসছে। তিস্তা যে তার থেকে দূরে চলে যাবে এবার। কিভাবে এতটা সময় তার সাথে কেটে গেল তা যেন বুঝতেই পারেনি সে। সত্যি কি আর দেখা হবে তিস্তার সাথে, নাকি এই কলকাতা শহরটার ভিড়ে একটা কিছু ঘন্টার স্মৃতির মতো সেও হারিয়ে যাবে? স্টেশনে ট্রেন থামতে তিস্তা সৃজনকে বলল, একটা আর্জি আছে, রাখবেন? হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। যতক্ষণ না আমার ওই বান্ধবীর বয়ফ্রেন্ড আসতেছে ততক্ষণ আপনি একটু আমার লগে থাকবেন। আসলে নতুন জায়গা তো, ভয় করতেছে। আর সিনার মধ্যে এখানে আমি শুধু আপনারই চিনি, তাই। সৃজন না করে কি করে? যতটা সময় সে তিস্তার সঙ্গে থাকতে পারে ততটাই যে তার আনন্দ। সে স্টেশনে নেমে তিস্তার পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল। তিস্তা সৃজনকে বেশ কয়েকবার মায়া ভরা চোখে দেখল, কিন্তু তাও যেন সে কিছু বলতে চেয়েও বলতে পারল না। মিনিট 3 পর তিস্তার বান্ধবীর বয়ফ্রেন্ড সেখানে পেশে উপস্থিত হলো। তিস্তা তাকে দেখে নমস্কার করে সৃজনকে দেখিয়ে বলল, ভাইয়া, ইনি বাংলাদেশ থেকে আমার লগে ট্রেনে সফর কইরা আইছেন। ভীষণ ভালো মানুষ, আমারে অনেক হেল্প করছেন। ছেলেটা সৃজনের দিকে হাসি ভরা মুখে হাত বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া, আপনি আমার বেনকে সহি সালামত এখানে পৌঁছে দিয়েছেন, অনেক শুক্রিয়া আপনাকে। সৃজন ছেলেটার সাথে হ্যান্ডশেক করে বলল, আরে ওপার বাংলার মানুষ মানে আমাদের দেশের অতিথি, এতটুকু তো করাই যায়। বেশ, আসি তাহলে। আর অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথাটা বলে ছেলেটা তিস্তাকে ইশারায় বোঝালো এবার যাওয়া যাক। তিস্তা শেষবারের মতো মায়া ভরা চোখে আর একবার সৃজনের দিকে তাকিয়ে সামনের রাস্তা নিল। সৃজন তার বিদায়ের দৃশ্য দেখতে পারবে না বলে হয়তো চোখে চশমা লাগিয়ে নিজের সেলফোনে ব্যস্ত হলো। তিস্তা আরও দুবার তাকালো ফিরে, কিন্তু দেখল সৃজন তার সেলফোনে ব্যস্ত। সে বুঝল সৃজনের হয়তো তার জন্য মনে কোনো ফিলিংস জন্মায়নি, তাই সে আর পিছু তাকিয়ে মায়া বাড়াতে চাইল না। সৃজনের কি খেয়াল হলো, সে হোয়াটসঅ্যাপ খুলে ইনবক্সে মেসেজগুলো খুলে চেক করতে গিয়ে দেখে এইমাত্র যে ছেলেটা তিস্তাকে নিয়ে গেল সাথে করে, তার ছবি ওই বাংলাদেশ থেকে তার কলিগ পাঠিয়েছিল বাংলাদেশ আর ভারতের মেয়ে পাচারকারী দলের যারা প্রধান সাসপেক্ট লিস্ট হিসেবে তাদের মধ্যে। সৃজন সঙ্গে সঙ্গে বুঝে গেল তিস্তার বান্ধবীর বয়ফ্রেন্ড ভারতে বাংলাদেশ থেকে মেয়ে পাচারের কাজটা করে। তার মানে সে তিস্তাকে সৃজন সঙ্গে সঙ্গে পাশ ফিরল। সামনে তাদের দুজনকে দেখতে না পেয়ে দৌড়ে গেল স্টেশনের বাইরে। তারা তখন সবেমাত্র একটা ট্যাক্সিতে উঠতে যাবে। ভাগ্যিস ঈশ্বর ছিল, তা না হলে হয়তো সেদিন সৃজন তিস্তাকে রক্ষা করতে পারত না। সৃজনের সাথে পিস্তল ছিলই, সে সেটা বের করে সোজা ওই ছেলেটার কপালে গিয়ে ঠেকালো। তিস্তা তা দেখে সৃজনকে বলল, এই কি করতেছেন আপনি?
ভাইয়ার কপালে পিস্তল ঠেকাইছেন কেন? সৃজন কঠিন স্বরে গলা উঁচিয়ে বলল, সেটা আপনার ভাইয়াই ভালো বলতে পারবে। চিতপুর স্টেশনের চত্বরটা লোকে লোকারণ্য হয়ে গেল। ধীরে ধীরে তিস্তা যখন সত্যিটা জানতে পারল যে শুধু ওই ছেলেটাই না, তার বান্ধবীও এই নারী পাচারের সাথে যুক্ত, তখন তার যেন মন থেকে বিশ্বাস বলে জিনিসটাই উঠে গেল। সেই মুহূর্তে সে কান্নায় ভেঙে পড়ল। সৃজন ছেলেটাকে পুলিশের হেফাজতে তুলে দিয়ে তিস্তার পাশে গিয়ে বসল। তারপর তার কাঁধে হাত রেখে বলল, এমন ভেঙে পড়ো না, পুরো দুনিয়াটাই এখনো বিশ্বাসঘাতক আর স্বার্থপর হয়ে যায়নি। তোমার মতো নির্মল সহজ মনের মানুষগুলোর জন্য আজও বিশ্বাস বলে জিনিসটা বেঁচে আছে তিস্তা। তিস্তা সৃজনের দিকে কান্না ভরা নয়নে চেয়ে বলল, আমার নিজের মানুষগুলাই আমার সাথে বেইমানি করছে, আর আমি এখানে একা কারে বিশ্বাস করুম বলো তো? সৃজন তখন তার গলার লকেট লাগানো চেইনটা খুলে সোজা তিস্তার গলায় পরিয়ে দিয়ে বলল, আমার ঈশ্বর আমি তোমায় দিলাম, এখন বিশ্বাস করতে পারবে তো আমাকে? তিস্তা বুঝেছিল এই নতুন দেশে হয়তো সৃজনই একমাত্র মানুষ যাকে সে তার নিজের সমস্ত বিশ্বাসটুকু উজাড় করে দিতে পারবে। সে তার নিজের গলা থেকে ইষ্ট দেবতার লকেট লাগানো হাতটা সৃজনের গলায় পরিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ফের কেঁদে উঠল। সামনে চিতপুর স্টেশন, ভারতবর্ষের আকাশ যেন বাংলাদেশের থেকে বয়ে নিয়ে আসা এক রংধনুর রঙেতে মাখামাখি হয়ে ভালোবাসার উৎসবে মাখল। বিশ্বাস আর ভালোবাসার কাছে কোনো দেশ, কোনো ধর্ম বা কোনো কিছুই বড় না। ভালোবাসাই ভালোবাসায় সব থেকে বড় সত্য। বিশ্বাস একদিকে ভাঙে, একদিকে তৈরি হয়। শুনছিলেন তন্ময় পালের লেখা গল্প বন্ধন। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ সৃজনের ভূমিকায় অরিত্র, কথক রাজা, তিস্তা কোহেলি, সিক্রেট এজেন্সি অফিসার শুভজিৎ, রিয়ার প্রেমিকের চরিত্রে সৌভিক ভট্টাচার্য, আবহ সঙ্গীত এবং ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ, সমগ্র পরিচালনায় এবং সূত্রধর আমি অভিষেক। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন বন্ধন। আগামী রোববার ঠিক দুপুর 2টোয় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।